এই পৃথিবীতে ভালো থাকার জন্য যেমন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা দরকার, তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকা দরকার, ঠিক তেমনই অবশ্যই টাকা থাকাটাও খুবই দরকার। টাকা থাকলে দেখবেন আপনাকে সবাই অনেক বেশি মূল্য দেবে, আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে সবার কাছে। আর যদি আপনার কাছে টাকা না থাকে, যদি কম থাকে, তাহলে দেখবেন আপনাকে সহজে কেউ বেশি মূল্য দেবে না, আর গুরুত্বর কথা তো বাদই দিলাম। তো এটাই কিন্তু বর্তমান সমাজের নিয়ম, যার অনেক টাকা বেশি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি, আর যাদের কাছে খুব একটা টাকা পয়সা থাকে না তাদের কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব একটা থাকে না। আর সত্যি কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু সত্যি। আসলে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কারণ আমার যখন বিয়ে হয়েছিল আমার হাজবেন্ডের কিন্তু খুব একটা টাকা পয়সা ছিল না, তখন বেতন মাত্র 5,500 টাকা ছিল। আজ থেকে প্রায় 9 বছর আগের ঘটনা বলছি। তো তখন কিন্তু আমার হাজবেন্ড একটা চাকরি পেয়েছিল, তো নতুন তখন চাকরিটা পেয়েছিল, তো খুব একটা বেতন কিন্তু ছিল না। তো সেই চাকরিটা যখন নতুন শুরু হয়েছিল তখন কিন্তু 3,500 টাকা থেকেই শুরু করেছিল। তো যেহেতু সরকারি চাকরি ছিল তো সেজন্য কিন্তু ও সেটাকে ছাড়তে চায়নি, যতই কম বেতন হোক আর যেই হোক। ও ভাবছিল যে একদিন সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। আর এটাই কিন্তু সত্যি, আসলে যে কোনো কাজ কোনো সময় ছেড়ে দেওয়া উচিত না, একটা সময় এসে কিন্তু অবশ্যই সেখানে অ্যামাউন্টটা বেড়ে যায়। তো আমার হাজবেন্ড কিন্তু ধৈর্য নিয়ে কাজ করে গেছিল। তো বললামই, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার হাজবেন্ডের বেতন মাত্র 5,000 টাকা ছিল। তো সেজন্য কিন্তু আমার বাড়ি থেকেও রাজি ছিল না বিয়ে দেওয়ার জন্য। তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো সবাই কিন্তু বলেছিল যে বিয়েটা না করতে। তো যেহেতু আমার হাজবেন্ড আমাকে কথা দিয়েছিল যে একটা সময় এসে আমি তোমাকে সমস্ত কিছু করে দেব, আমি পুরো সমস্ত কিছু আমার পাল্টে দেব, তো সেই ভরসা নিয়ে কিন্তু আমি তাকে বিয়ে করেছিলাম। তো তারপরে কিন্তু বিয়েটা ভালো করেই হয়েছিল, সবার পছন্দ মতোই কিন্তু পরে হয়েছিল। আগে হয়তো সবাই একটু না করেছিল, রাজি ছিল না, কিন্তু তারপরে তখন সবাই কিন্তু রাজি হয়ে গেছিল, কারণ আমার হাজবেন্ড সবার সামনে কথা দিয়েছিল যে আমি অবশ্যই বাড়ি বানিয়ে দেখাবো, আমি সমস্ত কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, তো আপনারা শুধু একটু আমাকে সময় দিন। তো অবশ্যই সেই কথাটা সবাই বুঝেছিল, বিশেষ করে আমার বাবা। তো সেজন্যই কিন্তু তারপরে আমার বিয়েটা হয়। তো বললামই, যখন আমার হাজবেন্ডের বেতন একেবারেই কম ছিল, তো খুব একটা মানুষ কিন্তু আমাদেরকে গুরুত্ব দিত না, অনেকে অনেক কথা বলেছে, অনেক কটু কথা বলেছিল। তো যাই হোক, সেগুলো কি না হয় নাইবা বললাম। আসলে ওই যে বললামই, যখন মানুষের কাছে টাকা পয়সা থাকবে না তো তখন দেখবেন সবাই কিন্তু অনেক কিছুই বলে, তো সেগুলো অবশ্যই সহ্য করতেই হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো একটু বেশি বলে। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু সহ্য করেছিলাম। আর আমি অবশ্যই ধৈর্য নিয়েছিলাম যে একটা সময় আসবে আমার কাছে সব হবে। তো আগে আমার ছোট্ট একটা ঘর ছিল, তো আমার বেশিরভাগ ভিডিওতে আমি কিন্তু বলে থাকি। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু একটু একটু করে অবশ্যই আমার হাজবেন্ড আমার কথা রেখেছিল। তো সেখান থেকে একটু একটু করে কিন্তু অবশ্যই আমাদের এখন সমস্ত কিছুই হচ্ছে। তো আমার হাজবেন্ড সবাইকে কথা দিয়েছিল যে আমাকে সমস্ত কিছু করে দেবে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছুই আমাদের হচ্ছে। হয়তো একবারে সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে না, তবে এই যে একটা একটা করে কিন্তু অবশ্যই সমস্ত কিছু আমাকে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এর বেশি কিন্তু আমি কিছুই চাই না। তবে আমার হাজবেন্ডের বেতন কিন্তু এখন অনেকটাই বেশি। তো বললামই, আগে কিন্তু মাত্র 5,000 টাকা ছিল, তো সেখান থেকে কিন্তু এখন অনেকটাই বেশি। তো এখন কিন্তু আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি বলবো, অনেক অনেক মানে অনেক যাকে বলে, আর সবাই কিন্তু আমাদের বাড়িতে আসে, সবাই অনেক বেশি গুরুত্ব দেয়। আর আগে যেটা একেবারেই দিত না। তো হয়তো প্রথমেই বলেছি যে সত্যি টাকা পয়সা থাকলে মানুষের গুরুত্বটা অনেকটাই বেড়ে যায়, আর না থাকলে একেবারে কিন্তু দেয় না কেউ গুরুত্ব। আর এটাই কিন্তু সত্যি। আগে অনেকেই আমাদের বাড়িতে আসতো না, যেহেতু আমাদের ছোট্ট একটা ঘর ছিল, তো সেজন্য অনেকেই আসতো না। অনেকে অনেক কথা বলেছে যে তুমি এতটা পড়াশোনা করে এরকম একটা বাড়িতে বিয়ে করেছো। তো যাই হোক, আমি সমস্ত কিছু কিন্তু সহ্য করে নিয়েছিলাম। আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, আর আমার হাজবেন্ডের উপর ভরসা করে কিন্তু আমি ইনশাল্লাহ এভাবেই রয়ে গেছি। আমি জানি যে একদিন অবশ্যই আল্লাহ আমাকে সমস্ত কিছুই দেবে, সেই ভরসা নিয়ে কিন্তু আছি। আর যারা আল্লাহর উপর ভরসা করে চলে তারা কিন্তু জীবনে কখনোই ঠকে না, তারা ইনশাল্লাহ একদিন অবশ্যই সাকসেস হতে পারে। আর এটা কিন্তু একেবারে আমার নিজেই প্রমাণ। তো সেজন্যই কিন্তু বললাম, তো যারা আল্লাহর উপর ভরসা করে চলেন সত্যি অবশ্যই আপনারাও একদিন ইনশাল্লাহ সফল হবেন। তো আমি যেটা মনে করি সেটাই কিন্তু বললাম। তো আমার হাজবেন্ড কিন্তু থানায় কাজ করে, তো সেজন্য এখন কিন্তু কেউ যদি কোনো বিপদে পড়ে তো অবশ্যই আমার হাজবেন্ডকেই আগে ডাকে, ওই কিন্তু সবার বিপদে এখন আগে যায়। সবার বিপদ আপদে অবশ্যই কিন্তু আমরা অবশ্যই পাশে থাকার চেষ্টা করি। হয়তো সবাই অনেক কিছুই বলেছে, তো কি বলবো, তো যাই হোক অনেক কিছুই বলেছে। তো যে মানুষগুলো একটা সময় আমাদেরকে অনেক কথা শুনিয়েছিল, আজকে কিন্তু তারাই অবশ্যই আমার হাজবেন্ড
হাজবেন্ডের কাছেই আসে। কোনো একটা বিপদে পড়লে অবশ্যই সবাই আসে, আর আমার হাজবেন্ড কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে সবাইকে অনেক বেশি হেল্প করে, সবাইকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করে। আর আমিও অবশ্যই বলি যে তারা কি করেছে সেগুলো মনে না রেখে অবশ্যই আমাদের ভালোভাবেই বাঁচা উচিত। আর তারা যে ব্যবহারগুলো আমাদের সাথে করেছিল, আমরাও যদি এখন সেই ব্যবহারগুলো করে থাকি তাহলে কিন্তু আমাদের আর ওদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো সেজন্য কিন্তু সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে এই যে ভালোভাবে কিন্তু বাঁচার চেষ্টা করি। আসলে সময় কিন্তু মানুষকে সব কিছুই বুঝিয়ে দেয়। তো তাদেরকে কিন্তু এখন আর বলার কোনো দরকার হয় না, তারা কিন্তু এমনিতেই বুঝতে পারে। যে মানুষগুলো একটা সময় আমাকে বলেছিল যে তুমি এখানে বিয়ে করো না, ছেলেটা একেবারেই ভালো না, আর অনেক কিছুই বলেছিল, সেই মানুষগুলো কিন্তু এখন আমাকে বলে যে তুমি সত্যি অনেক ভালো একটা কাজ করেছো, তোমার হাজব্যান্ড সত্যি অনেক ভালো, তোমাকে অনেক যত্নে রাখে, অনেক ভালো রেখেছে। তো সেই মানুষগুলো কিন্তু এখন এভাবে বলে। তো আমি শুধু হাসি, আর কিন্তু কিছুই বলি না। আসলে আমার মতে হাসির চেয়ে ভালো উত্তর আর কিছুই হতে পারে না। যখন আপনাকে কেউ দুঃখ দেবে বা কষ্ট দেবে, সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে দেবেন, সেটাই দেখবেন তার কাছে অনেক বড় উত্তর একদিন হয়ে আসবে। তো আমি কিন্তু এটাই করেছিলাম, কাউকে কোনো সময় কোনো উত্তর দিইনি। আমি জানি আমার আল্লাহ সব সময় আমার পাশে আছে, আর ইনশাল্লাহ একদিন অবশ্যই উনি তার উত্তরটা দিয়ে দেবেন। তো সেই অনুযায়ী কিন্তু আমি চলেছি। তবে আমাদের এই সাকসেসের পিছনে কিন্তু সত্যি অনেকটা কষ্ট আর পরিশ্রম কিন্তু রয়েছে। যে কোনো কাজে অবশ্যই কিন্তু পরিশ্রম করে যেতে হয়, তা না হলে কিন্তু কখনোই সাকসেস হতে পারে না। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, সেটা অবশ্যই পরিশ্রম কিন্তু করতেই হয়। পরিশ্রম করলে দেখবেন একদিন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা আগে অনেক পরিশ্রম করেছিল, তো এইভাবে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমাদের এই বাড়িঘরগুলো বানানো হয়েছিল। তো অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, আর তার সাথে অবশ্যই আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আমার সংসার খরচের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে কিন্তু আমি অনেকগুলোই জমা করেছিলাম। আসলে প্রত্যেক মাসে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায়, সেখান থেকেও কিন্তু একটা অনেক মোটা অঙ্কের অ্যামাউন্ট আমরা আনতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আর আমরা যেহেতু 3টা মানুষ, তো সেজন্য কিন্তু আমি অবশ্যই হাত খরচের টাকা থেকে, তাছাড়া আমার হাজবেন্ড অবশ্যই আমাকে সবসময় কিন্তু টাকা দিয়ে থাকে, তো সেখান থেকে একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি। আর তার সাথে আমি নিজেও কিন্তু একটা কাজ করি, তো সেখানেও কিন্তু আমি টাকা পাই। তো সবটাই কিন্তু আমি এভাবে জমিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার নিজের পছন্দের জিনিসগুলো আমি কিনতে পারি, যেন কারো কাছ থেকে আমাকে হাত পাততে না হয়। তো অবশ্যই সেভাবে চলার চেষ্টা করি। আর এভাবে একটু একটু করে জমিয়ে কিন্তু একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তৈরি হয়, আর সেটা দিয়ে কিন্তু আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। তো আমি এভাবে কিন্তু আমার সংসারটাকে চালাই। তো আমি যেভাবে চলি সেগুলোই কিন্তু আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো আমি আমার এখানে শীতের কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলো একটু শেয়ার করছিলাম আপনাদের কাছে। আসলে আমার এই যে ছোটোখাটো জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, কারণ যেহেতু সবাইকে আমি আমার ফ্যামিলি মেম্বার মনে করি, তো সেই জন্যই কিন্তু আমি সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করি। তো এখানে শীতের কিছু কেনাকাটা করেছিলাম, সোয়েটার, তার সাথে একটা চাদর, আর আমার অনেক পছন্দের একটা কালো কালারের শাড়ি কিনেছিলাম, তো সেগুলো কিন্তু একটু শেয়ার করে দিলাম। আর তার সাথে আমার আবিরের জন্য একটা সোয়েটার কিনেছিলাম, তো সেগুলো কিন্তু একটু দেখে দিয়েছি। তো আমি আমার সাধ্যমতো কিন্তু চলার চেষ্টা করি, যতটুকু আমি পারবো ঠিক ততটাই কিন্তু সবসময় করার চেষ্টা করি। এর বাইরে কিন্তু কখনোই কিন্তু আমি কোনো কিছুই করি না। আসলে আমাদের সবাইকে অবশ্যই নিজের স্বার্থের মধ্যেই কিন্তু চলা উচিত। তো আমরা যদি একটু প্রত্যেকটা কাজে বেশি বেশি করি, তাহলে কিন্তু কখনোই আমরা সংসারে উন্নতি আনতে পারবো না। তো অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলা উচিত, তাহলে সংসারে অনেক বেশি উন্নতি আসে, আর সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। আর সংসারের মানুষগুলো যাতে ভালো থাকে সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। নিজের পাশাপাশি তারাও যদি অনেক ভালো থাকে, আর আসলে সংসারের একটা মানুষ যদি অসুস্থ হয়, তাহলে দেখবেন সেই সংসারে কেউ কিন্তু ভালো থাকতে পারে না। সবার ভালো থাকার মধ্য দিয়ে কিন্তু ফ্যামিলির মানুষগুলো আমরা সবাই ভালো থাকতে পারি। তো সেটাই। আর স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকাটা কিন্তু খুবই দরকার, তাহলে সেই সংসারে দেখবেন অনেক বেশি উন্নতি আসে, আর অনেক বেশি ভালো থাকা যায়। আসলে বর্তমান সমাজে দেখবেন ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো কিন্তু প্রায় বেশিরভাগ সংসারে কিন্তু লেগেই থাকে। তো এগুলো কিন্তু আমাদের নিজেদের দোষেই হয়, আমরা আসলে বুঝতেই চাই না, দুজন দুজনকে বোঝার চেষ্টাই করি না। তো সেজন্যই কিন্তু আমাদের এত অশান্তি, এত ঝগড়াঝাটি হয়ে থাকে। দুজন দুজনকে যদি একটু বুঝে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সত্যি অনেক বেশি ভালো
ভালো থাকতে পারি। আর সত্যি বলতে কিন্তু পরিশ্রম একমাত্র সাফল্যের মূল চাবিকাঠি। পরিশ্রম করেই যান, দেখবেন জীবনে অনেক বেশি উন্নতি আসবে আর অনেকটাই ভালো থাকতে পারবেন। পরিশ্রম কিন্তু অবশ্যই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি, আমি যেটা মনে করি। তো যাই হোক, এদিকে সবাই শীতের অনেক পিঠা খাচ্ছে, তো আমিও ভাবলাম আমিও আরেকটা পিঠা আজকে বানিয়ে নিই। তো এখানে আমার অনেক পছন্দের এই যে চিতই পিঠা বানিয়েছিলাম, তো সেটাই কিন্তু আমি এখানে দুধ দিয়ে একটু বানিয়ে নিচ্ছিলাম। আর এই শীতকালে পিঠা খেতে যে কতটা ভালো লাগে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না, আমার অনেক বেশি ভালো লাগে। তো অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়, রেসিপি শেয়ার করে, সত্যি অনেক বেশি ভালো লাগে। শুধু মনে হয় যে গিয়ে তা একটু করে খেয়ে আসি। তো যাই হোক, সেখানে তো আর যেতে পারবো না, তো অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য কিন্তু আমিও এখানে একটু পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আর এই শীতকালে খেজুর গুড়ের পিঠাগুলো খেতে যে কি ভালো লাগে কি বলবো। তো এখানে আমিও কিন্তু খেজুর গুড় দিয়ে এখানে দুধ চিতই পিঠা বানিয়ে নিচ্ছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।